আসসালামু আলাইকুম। আমি মাসহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেই ঘটনার নাম হচ্ছে ইতফাক। আজকে প্রচারিত হবে ইতফাকের তৃতীয় পর্ব। যারা ইতফাকের প্রথম এবং দ্বিতীয় পর্ব শোনেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যাতে প্রথম এবং দ্বিতীয় পর্ব আগে শোনেন। তা না হলে আজকের ঘটনার যোগসূত্র আপনারা বুঝতে পারবেন না। তাই ঘটনা বোঝার সুবিধার্থে আপনারা অবশ্যই ইতফাকের প্রথম এবং দ্বিতীয় পর্বটি শুনে নেবেন, যা আমাদের ইউটিউব চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের ঘটনা পাঠাচ্ছেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ইতফাকের ঘটনায় চলে যাব। ঘটনা শুরু করবার আগে আরেকটি কথা আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে এই ঘটনার মেইন কেন্দ্রে আছেন আরিফ ভাই, যে আরিফ ভাইয়ের কাছ থেকেই ইমন ভাই ঘটনাটি পেয়ে থাকেন। আমি আরিফ ভাইয়ের ভাষাতেই ঘটনাটি লিসেনারদের শোনাচ্ছি। শুরু করছি ইতফাকের তৃতীয় পর্ব। আরিফ ভাই বলছেন, পরের দিন সকালে রহিম সেখানে একটা মসজিদে আমাদের নিয়ে যায় ফজরের নামাজ আদায় করবার জন্য। ফজরের নামাজ শেষে বাসায় আসার পরে রহিম ভাই ও তার মহাজন নাস্তা নিয়ে আসে। তখন রহিম ভাইয়ের মহাজন বলেন ইমাম সাহেবকে যে রহিমের মুখে শুনেছিলাম আপনারা নাকি চলে যাবেন। তখন ইমাম সাহেব বলেন, না, আসলে ঠিক তেমনটা না, আমরা একটা হোটেলে উঠতে চাচ্ছি। তখন রহিম ভাইয়ের মহাজন বলেন, আপনারা নাস্তা করুন, আমি একটু আসছি। এটা বলে উনি চলে যান। প্রায় আধ ঘন্টা পরে এসে ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দেন। ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন উনি ইমাম সাহেবকে কান্না করতে করতে বলেন, আমার পরিচয় আমি একজন মানুষ, আমার আরেকটা পরিচয় আমি একজন বাবা। নিজের চোখের সামনে নিজের মেয়ের মৃত্যু কিভাবে সহ্য করব। বলেন, তিলে তিলে আমার মেয়েটা আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। মেয়েটা কলেজের বন্ধুদের সাথে ঘুরে আসার পর থেকে আজ পর্যন্ত কষ্ট করে যাচ্ছে। তখন ইমাম সাহেব ওনাকে শান্ত করার চেষ্টা করেন আর বলেন, আমরা তো চলে যাচ্ছি না, আমরা আছি, তবে আমরা হোটেলে থাকব, এটা সত্যি। তখন উনি বলেন, এর আগেও অনেকে এভাবে হোটেলের নাম করে চলে গিয়েছে। তখন ইমাম সাহেব বলেন, না, আমরা চলে যাব না। তখন উনি বলেন, গত 1 বছর যাবৎ আমার মেয়েটা কষ্ট করে যাচ্ছে। কত হুজুর, তান্ত্রিক, ডাক্তার এসেছে গিয়েছে, কিন্তু কেউ এটা উপলব্ধি করতে পারেনি। কিন্তু আপনারা কালকে আসার পর আজকের এখন পর্যন্ত আমার মেয়ে নর্মাল, স্বাভাবিক ব্যবহার করছে। আমাদের সাথে যে আচরণ সে করত সেটা সে আপনাদের আসার পর করছে না। আল্লাহ যদি আপনাদের মাধ্যমে আমার মেয়ের সুস্থতা দান করে থাকেন তাহলে দয়া করে আপনারা একটা ব্যবস্থা করে দিন, আর না হয় নিজ হাতে আপনারা আমার মেয়েটাকে মেরে দিয়ে চলে যান। আপনাদের উপর কোনো দাবি রাখবো না। তখন ইমাম সাহেব ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, এবং কি শান্ত করবেন, উনি তো কান্নায় করেই যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে ইমাম সাহেব বলেন, আরিফ, আমাদের দুজনের উপর যেহেতু ইতফাকের এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি, আমরা এখানে থেকে না গেলে সমস্যা নেই। তখন বেলাল সাহেব ও সামির সাহেব একসাথে বলে ওঠেন, হুজুর, আপনিও জানেন আমরাও জানি, যেই বাড়িতে সমস্যা সেই বাড়িতে থাকা যায় না। তো আপনি কিসের উপরে এখানে থাকতে যাচ্ছেন? এখানে আমাদের উপরও তো বিপদ চলে আসতে পারে। ইমাম সাহেব বলেন, দেখুন মাওলানা সাহেব, আপনি পুরা ঘটনাটা শোনেননি এবং কি জানেন না, এবং এটা কি সেটাও আপনি অতটুকু ভালো জানেন না। আপনারা কিন্তু ইতফাকের চক্রান্তে আক্রান্ত। এখানে শুধু সমস্যাটা ভিন্ন ভিন্ন। ইতফাক এদেরকে মেরে শক্তি বৃদ্ধি করতে চায়, আর আপনাদেরকে চায় তার অনুসারী করতে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার রহিম ভাইয়ের মহাজনের দিকে তাকিয়ে বললেন, আপনাদের বাসায় এ পর্যন্ত যতজন হুজুর, তান্ত্রিক এবং সাহায্য করবার জন্য মানুষ এসেছিল, ঠিক তেমনি তাদেরকেও সাহায্য করার জন্য হুজুর বা তান্ত্রিক তাদের বাসায় গিয়েছিল। আপনি যত দ্রুত সম্ভব তাদের সকলকে এখানে উপস্থিত করতে পারলে তখন কিছু একটা করা যাবে।
আর বলেন জোহরের পরে এসে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাবেন, আর মনে রাখবেন এই তাবিজের শক্তি 7 দিন পর্যন্ত থাকবে। তখন আমি বললাম, এদের সকলকে এনে রাখবেন কোথায়? তখন ইমাম সাহেব বলেন, কাল তুমি উপরে যাওয়ার পরে ওনাদের কাছ থেকে পুরো সমস্যা শুনে নিয়েছি। ওনাদের এই সমস্যার জন্য ওনাদের পুরো বাড়ির ভাড়াটিয়া সবাই চলে গিয়েছে। আমি মনে করি এখানে থাকা অসম্ভবের কিছু নয়। তখন রহিম ভাইয়ের মহাজন বললেন, আপনি যত দ্রুত সম্ভব, আমি তাদের সকলকে একসাথে করার চেষ্টা করছি। আপনারা শুধু আমার মেয়েটার জন্য কিছু একটা করেন। এটা বলে উনি চলে যান। রহিম ভাইকে নিয়ে সেদিন রাতে আমি ছাদে উঠি। হঠাৎ করে একটা তীব্র গন্ধ পেলাম। দেখলাম বাদশাহ ওয়ালিদ ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গেলাম, তখনও গন্ধটা পাচ্ছিলাম। তুমি শেষ পর্যন্ত ইতফাকের বিরুদ্ধে দাঁড়াবে? আমি হঠাৎ প্রশ্ন করলাম, কেন? এই প্রশ্ন কেন? বাদশাহ ওয়ালিদ বললেন, তুমি জানো না ইতফাক অনেক ভয়ঙ্কর এবং হিংস্র প্রজাতির? আমি তখন বললাম, আপনি তো একদিন সব কিছু করেছেন আর এখন বলছেন এই কথা? বাদশাহ ওয়ালিদ বলেন, হ্যাঁ আমি বলেছি, কিন্তু এখন বলছি ফিরে যাও। তখন আমি বলি, তা আর সম্ভব না। আপনি বোঝার চেষ্টা করেন, ইমাম সাহেব কথা দিয়েছেন, তার কথার শ্রদ্ধা আমার রাখতে হবে। আমি সেটা রাখবো, এবং আল্লাহ যদি সহায় হন তাহলে সব কিছুই ঠিকঠাক হবে। তখন দেখলাম বাদশাহ ওয়ালিদ রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো লাল হয়ে গেছে। ঠিক তখনই তিনি বাতাসে ঘ্রাণ নিতে লাগলেন আর বললেন, তুমি থাকো, আমি আসছি। এটা বলে উনি চলে যান আমার কাছ থেকে। আজকে ওনার ব্যবহারটা কেমন জানি লাগলো আমার কাছে। আর উনি চলে যাওয়ার পরে আস্তে আস্তে সেই গন্ধটাও উধাও হয়ে গেছে। আমি ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখলাম উনি আসছেন না। তাই যখন আমি নিচে নামতে যাব, ওই সময় ফুয়াজ আমার পেছন থেকে বলল, আরিফ, কে এসেছে এখানে? আমি ফুয়াজের দিকে ঘুরে তাকাই আর বলি, ছোট বাবা। ফুয়াজ আবারও বলল, কে এসেছে এখানে? আমি আবারও বলি, কেন ফুয়াজ, ছোট বাবাই তো এসেছিল। এবার ফুয়াজ রাগ হয়ে বলল, কে কে এসেছে এখানে? আরিফ ভাই অর্থাৎ আমি বললাম, তুমি রাগ করো না, আমি তোমাকে সব কিছু বলছি। ছোট বাবা এসেছিল, এসে বলল আমাকে ইতফাকের যে সমস্ত কাজ আছে সেসব কাজ থেকে ইমাম সাহেবকে নিয়ে ফিরে যেতে। তখন ফুয়াজ বলে, বাদশাহ ওয়ালিদ এখানে আসেনি। একটু চুপ থেকে বলল, এখানে তো কেউ একজন এসেছে। তখন আমি বলি, আমি তো দেখলাম বাদশাহ ওয়ালিদ। ফুয়াজ বলল, না না না, তোমার সাথে আজকে থেকে ইয়াসিন থাকবে। তুমি কাউকে বুঝতে দেবে না ও একটা জিন। তখন আমি বলি, ওকে কেউ দেখলে তো চিনবে। তখন ফুয়াজ বলে, ও মানুষের রূপ নিয়ে তোমার সাথে থাকবে। তখন আমি বলি, মানে? ফুয়াজ তখন বলে, তোমার সাথে থেকে যা করতে বলবে তুমি তাই করবে। তখন আমি বলি, ইয়াসিনের পরিচয় আমি কি করে দেব? তখন ফুয়াজ বলবে ইয়াসিন তোমার ছোট ভাই। আমি তখন বলি, ইমাম সাহেব আমার ছোট ভাইকে চেনে। ফুয়াজ তখন আবারও বলবে তোমার এটা আরেক ছোট ভাই, এবং ও আমাদের সাথে থাকবে। ফুয়াজ একটু চুপ থেকে বলল, কাল সন্ধ্যায় ইয়াসিন আসবে, তারপর আমি যাব। এখন তুমি নিচে যাও, আমি এ বাসার চারপাশে আছি। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। পরের দিন আমি ইমাম সাহেব, সামির সাহেব, বেলাল সাহেব মাগরিবের নামাজের জন্য বের হব, এমন সময় দেখি গেটের পাশে ইয়াসিন দাঁড়ানো। এখানে আমি ইয়াসিনকে দেখতে পাচ্ছিলাম, আর কেউ দেখতে পাচ্ছে না। আমি ইমাম সাহেবকে বলি, আপনারা যান, আমি বাসায় নামাজ পড়ে নেব। তখন ওনারা চলে যান। ওনারা গেট পার হয়ে চলে যাওয়ার পরে ইয়াসিন আমার কাছে এসে বলে, ভাইজান, তুমি ওদের সাথে নামাজ পড়ে আসো, আমি গেটের বাইরে আমার রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবো। তখন আমি চলে যাই নামাজ পড়তে। আসার সময় গেটের বাইরে দেখি ইয়াসিন দাঁড়িয়ে আছে। তখন ইমাম সাহেব, বেলাল সাহেব, সামির সাহেব, রহিম ভাই ও তার মহাজনও দেখতে পেল তাকে। আমি বললাম, ও আমার ছোট ভাই, ও আমাদের সাথেই থাকবে। ইমাম সাহেব কিছু বলতে যাবে, ওই সময় আমি আবার বলে উঠি,
আপনাদের সমস্যা না হয় তাহলে কি আমার সাথে থাকতে পারে? সমস্যা না হলেও আমার সাথে থাকতে পারবে। আপনাদের কি কোনো সমস্যা আছে? তখন রহিম ভাইয়ের মহাজন যেটা বলল সেটা হচ্ছে, না, সমস্যা নেই, রাতে আমরা একসাথে খাবার খেতে বসি। কিন্তু আমি একটা জিনিসে অবাক হলাম। ইয়াসিন একটা জিন, কিন্তু সে মানুষের মতো করে এত স্বাভাবিকভাবে কিভাবে চলাফেরা করছে? খাবার খাওয়ার সময় ইয়াসিন আমাকে বলে, ভাইজান তুমি ওদেরকে বলো না আমরা আলাদা একটা রুমে থাকবো। এ কথা বলার পরে সবাই ইয়াসিন এবং আমার দিকে অবাক হয়ে তাকায়। তখন ইমাম সাহেব বলেন, ইয়াসিনকে তুমি যদি আরিফকে নিয়ে আলাদা থাকো, সেই ক্ষেত্রে আরিফের কিছু না হলেও তোমার ক্ষতি হতে পারে। তখন ইয়াসিন বলল, আমার কোনো সমস্যা নেই, যেখানে আমার ভাইজান আছে সেখানে আমার কোনো সমস্যাই নেই। এটা নিয়ে কথাবার্তা কিছুক্ষণ হয়। আসলে সবাই ইয়াসিনকে বোঝাতে চাচ্ছে যদি আমরা দুজন আলাদা থাকি তাহলে ইতফাকের জিন ইয়াসিনের ক্ষতি করতে পারে। কিন্তু আমি মনে মনে হাসছিলাম এসব কথা শুনে, কারণ ইয়াসিন একজন জিন, যেটা আমি ব্যতীত কেউ জানে না। তখন ইমাম সাহেব আমাকে বলল, আরিফ তুমি ওকে বোঝাও। আমি বললাম, যদি আলাদা কোনো রুম থাকে তাহলে আমাদেরকে দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন কেউ আপত্তি করলো না। আমাদের জন্য একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে থাকার জন্য সব ব্যবস্থাই আছে। রাত আনুমানিক 12টা আমরা রুমে আসি, মানে আমাদের ফ্ল্যাটে আসি, যেখানে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা রুমে আসি, আমাদের সাথে ইমাম সাহেব এসেছিল। ইমাম সাহেব আমাকে বলল, ও কি সবাইকে চিনে কাদের কথা বলা হচ্ছে? আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি বললাম, হ্যাঁ চিনে। ইমাম সাহেব বলল, চিনে মানে? ও কি ওদের সবাইকে দেখেছে? আমি বললাম, হ্যাঁ। আমার এই কথা শুনে ইমাম সাহেব ইয়াসিনের দিকে অবাক হয়ে তাকায় আর বলে, ও কি বাদশাহ সুলতানকে দেখেছে? আমি আবারও বললাম, হ্যাঁ। তখন ইমাম সাহেবের মাথা নিচু করে হাসতে হাসতে বলল, সবই কপাল। বাদশাহ সুলতান সচরাচর কারো সামনে আসে না, কারো সাথে দেখা দেয় না। আমি নিজেও বাদশাহ সুলতানকে দেখতে চেয়েছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আর কিনা এই ছোট ছেলে ওনাকে দেখেছে। তখন আমি বললাম, সুলতান চাচ্চু ছোট্ট বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, তাছাড়াও আমার ভাই ওর সাথে দেখা না দিয়ে যাবে। অর্থাৎ তখন আমি হুজুরকে আবারও বলি, যেহেতু বাদশাহ সুলতান ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, তাই ওর সাথে দেখা না দিয়ে যাবে কোথায়? এ কথা শুনে ইমাম সাহেব হাসতে হাসতে নিচে চলে গেলেন। ইয়াসিন আর আমি একটা ফ্ল্যাটে। আমি গিয়ে খাটে শুই। ইয়াসিনকে বলি শুতে আমার সাথে। ইয়াসিন বলে, এত ছোট খাটে আমার ঘুম আসবে না। আমি বললাম, ছোট খাট মানে? তখন ইয়াসিন হাসতে হাসতে বলে, ভাইজান তুমিও না, তুমি যখন আমাদের রাজ্যে গেছো তুমি তখন আমাদের রুম দেখোনি? তখন আমার মনে পড়ে, আসলেও তো জিনদের খাট নিজেদের ঘর অনেক বড়। তখন আমি বলি, তুমি ঘুমাবে কি করে? তখন ইয়াসিন আবার হাসতে হাসতে বলল, ভাইজান তুমিও না, আবার ভুলে যাচ্ছ, জিনেরা রাতের বেলা ঘুমায় না। তারপর আমি বলি, আচ্ছা ঠিক আছে, তুমি এখন কি করবে তাহলে? তখন ইয়াসিন আমার কথার উত্তর না দিয়ে বারিন্দার দিকে তাকিয়ে থাকে। তখন আমি বারিন্দার দিকে তাকাই। আমি কিছুই দেখতে না পেয়ে আমি ইয়াসিনকে বলি, ওখানে কি? তখন ইয়াসিন বলে, এখানে একজন আসছে। যে আসছে সে হচ্ছে বাদশাহ ওয়ালিদের শক্তিশালী বহরের প্রধান, যার নাম শুনলে ইহুদি জিনদেরও কলিজা থর থর করে কাঁপে। তখন আমি বলি, কেউ? ওকে কি আমি দেখেছি? ইয়াসিন বলে, না তুমি ওকে দেখনি। তখন আমি বলি, কি নাম ওর? তখন ইয়াসিন বলে, ওর নাম ইয়াহিয়া। ইয়াসিন ওর নাম নিতেই বারিন্দা থেকে একটা সালাম ভেসে আসলো। বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ছোট হুজুর, আপনি যদি অনুমতি দিন আমি কি ভেতরে আসতে পারি? কণ্ঠটা খুব ভয়ঙ্করভাবে আসছিল। আমি ইয়াহিয়ার কণ্ঠ শুনে ইয়াসিনের হাতটা ধরে দাঁড়াই। তখন ইয়াসিন আমাকে বলে, ভয় পেও না ভাইজান, ওর কণ্ঠটাই এমন। আমি ইয়াসিনকে বলি, আমি এখন ওকে কি বলবো? তখন ইয়াসিন আমাকে বলে, তুমি ওকে বলো ভেতরে আসতে। আমি বললাম, আমার ভয় লাগছে। ওর কথা শুনে তখন ইয়াসিন ওনাকে বলল,
বাদশাহ ওয়ালিদের শক্তিশালী বহরের প্রধান জনাব ইয়াহিয়া তোমার কণ্ঠ শুনে আমার ভাইজান ভয় পাচ্ছে। তখন ইয়াহিয়া বলে উঠল, উনি যদি আমার কণ্ঠ শুনে আমাকে ভয় পান তাহলে তো এখানে আমার কিচ্ছু করার নেই। আমি ওনার কাছে একটা ইনফরমেশন দিতে এসেছি এবং জানাতে এসেছি যদি উনি না বলেন বা না শুনতে চান আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। উনি আমাদের ছোট হুজুরের কথা অবাধ্য হওয়ার স্পর্ধা আমার এখনো হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কখনো হওয়ার চেষ্টা করব না। এখন ইয়াসিন বলল, তুমি বলতে পারো, তবে ওখানে দাঁড়িয়ে। তখন আমি বললাম, আপনার যা বলার ভিতরে এসে বলতে পারেন। তখন ইয়াহিয়া বলল, শুক্রিয়া ছোট হুজুর। এটা বলে উনি ভিতরে প্রবেশ করেন আর আমি অবাক হয়ে দেখি ওনার কোমরে বাদশাহ ওয়ালিদের সেই তলোয়ার। ওনার পরনে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি, আর তার আঙুলে পরানো ছিল বাদশাহ ওয়ালিদের সেই আংটি, যে আংটির মাধ্যমে রহিম ভাইদের বাড়িতে তীব্র আলো ছড়িয়েছিল। উনি আমার এই অবাক হয়ে আংটির দিকে তাকিয়ে থাকা দেখে বললেন, এই আংটির ক্ষমতা শেষে বুঝতে পারবেন। তবে এখন একটু বলে দিচ্ছি, এই আংটির ক্ষমতার মাধ্যমে সেদিন আমি এসেছিলাম সবাইকে মেরে, আর এই আংটির মাধ্যমে সেখান থেকে বিদায় নিয়েছিলাম। এবার উনি বললেন, সেদিন কি হয়েছিল? তখন আমি ওনাকে সব কিছু খুলে বলি, ওই দিনের সব কথা এবং গতকালের সব কথা। তখন উনি বলেন, বাদশাহ ওয়ালিদ রাজ্যে ফিরে যায়নি, তবে আমার মনে হচ্ছে বাদশাহ ওয়ালিদ তাদের হাতে বন্দী হয়ে গিয়েছে। আর গতকাল যে এসেছিল সে বাদশাহ ওয়ালিদ ছিল না। তখন থেকে ফুয়াজও চলে এসেছে, মানে বারান্দা দিয়ে ভেতরে প্রবেশ করে আর আমাকে উদ্দেশ্য করে বলে, আমি কেন বারবার এই কথা বলছিলাম, কে এসেছে এখানে, এখন বুঝতে পারছো? এবার আমি ফুয়াজকে বলি, আমি তো দেখেছিলাম সে ছোট বাবা, কিন্তু এটা জানতাম না ছোট বাবার রূপ নিয়ে কেউ আমার সামনে এসেছিল। তখন ইয়াসিন আমাকে বলে, ভাইজান, এবার যা কিছু করার আমাদেরকে করতে হবে। আমি বলি, কি করতে হবে? তখন ফুয়াজ বলে, আমরা কিছু ইনফরমেশন নিয়েছিলাম। তুমি কাল মেয়েটার রুমে গিয়ে মেয়েটার মাথার বালিশের নিচে বেড কাটলে দেখতে পাবে এখানে 111টা তাবিজ। বাকি 11টা তাবিজ পাবে তার আয়নার পেছনে, তারপর 22টা তাবিজ পাবে তার ওয়াশরুমে। এই তাবিজগুলো কাল মাগরিবের পরে পুড়িয়ে দেবে। তখন ইয়াহিয়া বলে, কিন্তু আমরা তো অন্য কিছু জানি। ইয়াসিন ইয়াহিয়াকে বলে, তুমি যেটা জানো সেটাও সত্য, কিন্তু সেটা এখন নয়, ওদেরকে বুঝতে দেওয়া যাবে না আমরা যে সব কিছু জানি। আমি তখন বলি, ফুয়াজ, তুমি জানো ইমাম সাহেব কি বলেছিল ওনাদেরকে? ইমাম সাহেব ওনাদেরকে বলেছে যতজন ওনাদেরকে সাহায্য করেছে আর যারা সাহায্য করেছিল তাদেরকেও যাতে এই বাসায় নিয়ে আসা হয়। তখন ফুয়াজ বলে, এটা করলে তো আরো ভালো হয়। তখন ফুয়াদ হাসছিল, সাপকে গর্ত থেকে বের করতে কিভাবে হয় সেটা ইমাম সাহেবের কাছ থেকে শিখে নাও। তখন আমি বলি, তা বুঝলাম ছোট বাবার নিখোঁজ, তিনি কি ইতফাকের কাছে বন্দী নাকি কোথাও আছেন সেটা খোঁজ করতে হবে আগে। তখন ফুয়াজ বলে, যদি উনি ইতফাকের কাছে বন্দী থাকে তাহলে ও বাদশাহ ওয়ালিদের কোনো ক্ষতি করবে না যতক্ষণ পর্যন্ত আমরা তার কাছে ধরা দিচ্ছি। আর ওর কাছে ধরা দেওয়ার মানে ওর বের হয়ে আসা। আর যদি বাদশাহ ওয়ালিদ অন্য কোথাও থাকে তাহলে উনি ঠিকই তোমার কাছে ফিরে আসবে। তখন ইয়াহিয়া বলে, ও যদি বের হয়ে আসে তাহলে ওর সাথে মোকাবেলা করবে কে? তখন ফুয়াজ ইয়াসিনের দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলছিল, ও বাদশাহ সুলতানের ছেলে, ও করবে। তখন ইয়াসিন বলে, কিয়া है मियाँ भाई, आप है बड़ा मियाँ, हम है छोटा। सुल्तान का बड़ा बेटा आप है, हम तो छोटा। তখন ফুয়াজ বলে, পারবেই তো, এইসব বলতে কাজের সময় ওয়াদাও, অকাজের সময় সর্বদাই। ইয়াহিয়াকে দেখলাম উপরের দিকে তাকিয়ে আছে। তখন ফুয়াজ ইয়াহিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিল আর তাকিয়ে আমাকে বলল, এদের বাঁচার ইচ্ছা নাই মনে হয়, কিন্তু এতজনকে মারার পরেও এরা বারবার ফিরে আসছে। আসলে ওর সম্বন্ধে আমার জানতে হবে। কে এই ইতফাক, তার ক্ষমতা কি, তার শক্তি কতটুকু, তা আমার জানতে হবে। আচ্ছা,
তুমি থাকো, এবার আমি নিজেই খুঁজে নিচ্ছি। বাবা 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। আর ইয়াহিয়াকে ডাক দিয়ে বলে ওর কাছ থেকে যতটুকু তথ্য নেওয়ার ততটুকু তথ্য নিব, আর যদি তথ্য না জানায় তাও তাকে মেরে ফেলবে। তথ্য জানানোর পরেও মেরে ফেলবে। তারপর ফুয়াজ চলে যায়। ইয়াহিয়া আমাকে বলছে ছোট হুজুর, এখানে ইতফাকের একটা গোলাম মেয়েটার ঘরের চারপাশে আছে। আমি ওকে ধরে কিছু জানার চেষ্টা করছি, আর আপনি যদি বলেন আমি আপনার চারপাশে থাকব। তখন আমি মাথা নাড়ালাম। উনি চলে যান। এবার আমি ইয়াসিনকে বলছি, গতকাল ছোট বাবার রূপ নিয়ে আমার সামনে কে এসেছিল? তখন ইয়াসিন বলে, ইতফাক। আমি বলি মানে? তখন ইয়াসিন বলে, আরে না, ইতফাকের কোনো গোলাম ছিল, মজা করলাম। তখন আমি বলি, তুমি এখনো মজা করছো? তুমি জানো উনি উধাও, ওনার কোনো খোঁজ খবর নেই। ওনাকে কোথায় তুমি খোঁজ খবর নেবে সেটা না করে, আমার কথা পুরোপুরি শেষ হওয়ার আগে ইয়াসিন বলে ওঠে, তুমি শোনোনি ভাইজান কি বলে গিয়েছিল? তাহলে তুমি এত টেনশন করছো কেন? অনেক রাত হয়েছে, অনেক গল্প হয়েছে, তুমি ঘুমাও। তখন আমি বলি, আমার কথা তোমার চিন্তা করতে হবে না, আমি চাচ্চুকে ডাকছি। আমি জানি আমি যতবার ওনাকে ডেকেছি, উনি যত যাই হোক না কেন, দেরি হলেও আমার কাছে উনি এসেছেন। কোনো কিছুর ভুরুক্ষেপ উনি কোনো সময় করেননি। তখন ইয়াসিন বলে, হ্যাঁ আমি জানি তুমি বাবাকে ডাকলে বাবা যত যাই হোক না কেন চলে আসবে তোমার কাছে, কিন্তু আমি মনে করি তুমি সময়ের উপর ছেড়ে দাও। বাবার সময় হলে বাবা তোমার কাছে চলে আসবে। তখন আমিও ইয়াসিনের এই কথায় সায় দিলাম। আসলেও তো ঠিক, ওনার সময় যখন হবে উনি ঠিকই আমার কাছে আসবেন। পরের দিন সকালে ইমাম সাহেব আমাকে ইয়াসিনের কথা জিজ্ঞেস করলেন। তখন আমি ওনাকে সব সত্য কথা বলে দিলাম, এবং আমি এটাও বললাম যে ইয়াসিন মানুষ না জিন। এটা শুনে ইমাম সাহেব বললেন, মানে? আমি বলি, ইয়াসিন বাদশাহ সুলতানের ছোট ছেলে, আর বাদশাহ ওয়ালিদ নিখোঁজ। এটা শুনে ইমাম সাহেব চমকে যান। তখন আমি বলি, উনি 3 দিন আগে থেকে নিখোঁজ। উনি গত 3 দিন আগে আমার কাছে আসার পরে কথাবার্তা বলে চলে যান। তারপর উনি রাজ্যে যাননি, কিন্তু কোথায় গিয়েছে সেটা কেউ জানে না। কিন্তু গত পরশু আমার কাছে বাদশাহ ওয়ালিদের রূপ নিয়ে কেউ একজন আসে, কিন্তু যখনই ফুয়াজ আসে তখনই সে পালিয়ে যায়। ফুয়াজ এসব কিছু দেখে তার ছোট ভাই ইয়াসিনকে আমার সাথে রেখে দেয়। মানুষের রূপ দিয়ে যেহেতু চাচ্চু নেই, সেহেতু ফুয়াজ আমার রাজ্যে থাকতে হবে। ফুয়াজকে তাদের রাজ্যে থাকতে হবে, আর তার ছোট ভাই আমার কাছে মানুষের রূপ নিয়ে থাকবে। ইমাম সাহেব বলেন, আমার ক্যারিয়ারে এরকম শক্তিশালী জিনের পাল্লায় আমি কখনো পড়িনি। একজন রাজাকে সে বন্দি করে নিয়েছে, আর কতগুলো পরিবার তার হাতের মুঠোয়। তুমি কি বুঝতে পারছো আসলে একটা জিন হয়ে কিভাবে মানুষকে তার কবজায় রাখে, এবং কি মানুষকে সে তার গোলাম বানাতে চায়? একটু চুপ থেকে আবার বললেন, আমরা আল্লাহর গোলাম, যত যাই কিছুই হোক আল্লাহর রাস্তা ছাড়া যাবে না। আর এটাতেই যদি আমাদের মৃত্যু হয় তাহলে পরকালে একটা সুযোগ থাকবে আমাদের। তখন আমি বলি, আপনি কি ভয় পাচ্ছেন? ইমাম সাহেব বলেন, সবাই শত্রুকে ভয় পায়, আমিও পাচ্ছি, কিন্তু এটা কোনো ব্যাপার না। তখন আমি বলি, আপনাকে কি রহিম ভাই অহনার পুরো ঘটনা বলেছে সেদিন আমি ছাদে যাওয়ার পর? তখন ইমাম সাহেব বলেন, ও, আমি আসলে ভুলে গেছি। আজকে জোহরের নামাজের পর আমি তোমাকে পুরো ঘটনাই বলবো। এতটুকুই ছিল আজকে ইতফাকের 3য় পর্ব। আসলে ইমন ভাই নিজেও খুব ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততার মাঝখানে সুযোগ করে তিনি অল্প অল্প করে আমাদের ইতফাকের এই ঘটনাগুলো শেয়ার করছেন। এজন্য আমরা ইতফাকের এই পর্বগুলো, অর্থাৎ ইতফাকের এই ঘটনাগুলো পর্ব আকারে আপনাদের শোনাচ্ছি। আশা করি আপনারা এতে বিরক্ত হবেন না, কারণ আসলে সবার ব্যস্ততায় আমাদের সম্মান জানানো উচিত। যদি পুরো ঘটনা একসাথে তিনি লিখে পাঠাতে চান সেক্ষেত্রেও তাকে অমানসিক পরিশ্রম করতে হবে, আর সেক্ষেত্রে আমাদের এপিসোডের লেংথ হয়ে যাবে অনেক বেশি, হয়তো 4-5 ঘন্টাও হতে পারে। তাই তার ব্যস্ততাকে সম্মান জানিয়ে
আমরা উনি আমাদের যতটুকুই ঘটনা শেয়ার করছেন আমরা আপনাদেরকে ততটুকুই শোনাচ্ছি। আশা করি ইতফাকের এই তৃতীয় পর্বটি আপনাদের ভালো লাগবে। এখন আমরা চলে যাব আরেকটি ঘটনায়। এই ঘটনাটি আপনাদের শোনাবেন বাইজিৎ ভাই। আসসালামু আলাইকুম, আমি বাইজিৎ। স্টোরি টেলিং বাই শাওনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। অনেকদিন পর ঘটনা রেকর্ড করতে বসে গেলাম। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার ছোট ভাইয়ের কাছ থেকে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি আজকে বাসা থেকে অনেকটাই দূরে বসে ঘটনাটি রেকর্ড করছি, তাই অনেক ধরনের নয়েজ ঢুকতে পারে। এবং আমার ছোট ভাই যার কাছ থেকে সংগ্রহ করেছে তার নাম এবং আমার ছোট ভাইয়ের নাম এবং যে এলাকায় ঘটনাটি ঘটে গিয়েছে সে এলাকার নাম উল্লেখ করা পরিপূর্ণ বারণ আছে। তবে এই ঘটনাটি ঘটে গিয়েছে টাঙ্গাইল জেলায় কোনো একটি গ্রামে। তো আমি ঘটনা শুরু করছি কথা না বাড়িয়ে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর এবার আমার ঘটনা বলার ধরন আগের থেকে একদমই পরিবর্তন করে ফেলেছি। আমি আমার নিজের ভঙ্গিতে নিজের মতো করে ঘটনা বলবো এবার। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার ভাই বলছে, জানো ভাইয়া, আমরা একদিন মাদ্রাসায় বসে এই ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এইসব নিয়েই কথা বলছিলাম। তো হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠল, আমাদের গ্রামে একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটি অনেক পুরাতন একটি ঘটনা। আমি জন্মানোর আগেই ঘটনাটি ঘটে গিয়েছে। আমি আমার ফ্যামিলির কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাটি অনেকটাই ভয়ানক এবং এই ঘটনার সমাধান করতে গিয়ে আমার ফুপা মারা গিয়েছে। আমার এলাকায় আমাদের বাসার একদম কাছ দিয়ে একটি নদীর ডাল বয়ে গিয়েছে। সেখানে কেউ থাকতে পারতো না ভালোভাবে। কিছুদিন পর পর সেই পার একদম ভেঙে যেত। আমাদের এক বাসার কাছে একদম পাশেই নদীর পার বয়ে গিয়েছে। সেখান দিয়ে নদী বয়ে গিয়েছে এবং নদীর পার। তো আমরাও ভালোভাবে থাকতে পারছিলাম না এবং সেখানে ওইভাবে ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসীরাও প্রচুর পরিমাণে চিন্তায় ছিল। কি করে এর সমাধান করবে? অনেক কবিরাজ, অনেক তান্ত্রিকের কাছে গিয়েছে, কিন্তু কেউ এর সমাধান করতে পারেনি, জানিস। তো হঠাৎ একদিন আমার ফুপা, আমার ফুপু এবং আমার ফুফাতো ভাই বোন আমাদের বাসায় আসে। আসার পর তারা দেখতে পেল আমাদের সকলের মুখে আতঙ্কের ছাপ এবং আমাদের এলাকাবাসীর প্রায় লোকজনের মুখে আতঙ্কের ছাপ। আমার ফুপা ভাবছে কি এমন হয়েছে, কিছু জানতেও পারলাম না। এরকম সকলের মুখে আতঙ্কের ছাপ, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে বা ঘটছে এখনো। তো আমার ফুপা কৌতূহলবশত আমার বাবাকে জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে এখানে? সকলের মুখে আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছে, কোনো কিছু হয়েছে নাকি? আমার তো ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। তখন আমার বাবা বলছে, কি আর বলবো, এই যে আমাদের বাসার সামনে দিয়ে নদী বয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, এই নদীর পার কোনোভাবেই থাকছে না, শুধু ভেঙে পড়ে। খুব চিন্তায় আছি, গ্রামবাসীও খুব চিন্তায় আছে। এইভাবে ভাঙতে থাকলে তো পুরো গ্রাম নদীর জলে ভেসে যাবে। কি করব কিছু বুঝতে পারছি না। আমরা অনেক কবিরাজের কাছে গিয়েছি, অনেক কবিরাজ এনেছি, তান্ত্রিক এনেছি, কিন্তু কেউ এর কোনো সমাধান করতে পারেনি। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমার ফুপা বলছে, ব্যাপারটি খুব গুরুতর, তবে আপনারা তো জানেন আমি কিছুটা কবিরাজি জানি। আপনি আপনাদের গ্রাম্য প্রধানের সাথে একটু কথা বলেন, আমি ব্যাপারটি একটু দেখতে চাই। যদি আমি বড় মাপের তেমন কবিরাজ না, তবে আমি একটু দেখতে চাই ব্যাপারটা। তখন আমার বাবা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আমাদের গ্রাম্য প্রধানের সাথে কথা বলে দেখি সে কি বলে। পরের দিন আমার বাবা আমাদের গ্রাম্য প্রধানের কাছে যায় এই অনুমতি নেওয়ার জন্য।
যদিও আমার ফুপা সে এলাকার জামাই, সে এ ব্যাপারে কাজ করবে জিনিসটা খুব একটা ভালো দেখায় না, তারপরেও কি করবে, পুরো গ্রামই তো ভেঙে যাচ্ছে। তো কোনো কিছুর তোয়াক্কা না করে আমার বাবা গ্রাম্য প্রধানের কাছে যায়, গিয়ে গ্রাম্য প্রধানকে বলছে, আমার বোনের জামাই এসেছে, সে টুকিটাকি কবিরাজি পারে, সে এলাকার মানুষের মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করছে এবং সে আমাকে বলেছে ব্যাপারটি সে দেখবে। আমি তাকে সবকিছু খুলেই বলেছি, সে ব্যাপারটি দেখতে চেয়েছে, সে কিছুটা কবিরাজি জানে। তো আপনার কাছ থেকে আমি অনুমতি নিতে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে ব্যাপারটি আমি আমার বোনের জামাইকে দেখতে বলবো। তখন গ্রাম্য প্রধান বলছে, দেখো কি হয়, কত কবিরাজ কত ত্রান্ত্রিকই তো দেখলো, কেউ তো কিছু করতে পারলো না। যদি তোমার বোনের জামাই কিছুটা ঠিক করতে পারে তাহলে তো আমাদের জন্য অনেকটা উপকারী হয়। যদিও সে এলাকার জামাই, তাকে দিয়ে কাজ করানোটা ভালো দেখায় না, কি করব, এলাকার সকলেই তো আতঙ্কে আছে, কখন যে পুরো গ্রাম ভেঙে নদীর জলে ভেসে যায় কিছুই তো বুঝতে পারছি না। দেখো তুমি তোমার বোনের জামাইকে বলে দেখো, সে যদি পারে তাহলে তো আমাদের জন্য অনেক ভালোই হয়। তখন আমার বাবা বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে বাসায় গিয়ে আমার বোনের জামাইকে বলবো। তখন আমার বাবা বাসায় চলে আসে, এসে আমার ফুপাকে বলছে, গ্রাম্য প্রধান তো বললো আপনাকে ব্যাপারটি দেখতে, সে অনুমতি দিয়েছে, দেখেন আপনি যদি ব্যাপারটি সমাধান করতে পারেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা গ্রামবাসীরা প্রচুর আতঙ্কে আছি, আর তা বিশেষ করে আমরা খুব আতঙ্কে আছি, কারণ আমাদের বাসার সামনে দিয়েই নদীটি বয়ে গিয়েছে, বাসার একদম কাছেই পার, বারবার পারটি ভেঙে যাচ্ছে, জানি না কবে আমাদের এই পুরো বাড়ি ভেঙে যায়, এইভাবে ধীরে ধীরে আমাদের পুরো গ্রামটাই ভেঙে যাবে, তখন আমাদের গ্রামবাসীর অনেক বড় বিপদ হয়ে যাবে, কে কোথায় যাবে না যাবে কেউ কিচ্ছু জানে না। তখন আমার ফুয়া বলছে, আপনারা চিন্তা করেন না, আমি দেখছি ব্যাপারটা। এই বলে সেদিনের মতো তারা কথা শেষ করে বাসায় থাকে, ঘোরাঘুরি করে, ভালোভাবে আমার ফুপা পার্টিও লক্ষ্য করে, সবকিছু ভালোভাবে দেখে রাত্রে ঘুমিয়ে পড়ে। পড়ার পর হঠাৎ করে আমার ফুপা মাঝরাত্রে জেগে যায় ঘুম থেকে, তখন তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তখন সে বাইরে আসে, এসে বাথরুমে যায়, বাথরুম থেকে বের হয়ে সে দেখতে পায় সেই নদীর উপর একটি সোনার নৌকা, সেই নৌকার উপর কালো একটু অবয়ব বসে আছে, তার মুখটি ভালোভাবে বোঝা যাচ্ছে না, ওইটুকু একদম আলো করে ফেলেছে কিন্তু তার মুখ একদমই বোঝা যাচ্ছে না, সে অবয়বটার মুখ। তখন আমার ফুপা অনেক অনেক সাহসী একজন মানুষ, একটুও ভয় পায় না। আমার ফুপা পারে দাঁড়িয়ে সেই অবয়বটিকে উদ্দেশ্য করে বলছে, এই কে তুই, তুই এত রাত্রে এত সুন্দর সোনার নৌকা নিয়ে এখানে নদীর ভিতর দিয়ে চলছিস, এই পারে আয় পারে আয়, তোর সাথে কথা আছে। তখন সেই অবয়বটি এ কথা শুনে একদম অবাক হয়ে যায়, আমাকে দেখে সবাই ভয় পায়, আর এ আমাকে দেখে ভয় না পেয়ে আমাকে ওর কাছে ডাকছে। তখন সে অবয়বটি পারে চলে আসে, এসে বলছে, তুই জানিস না আমি কে, তোর কি একটু ভয় নাই, তুই জানিস আমি তোর কি করতে পারি। তখন আমার ফুফা বলছে, জানি, তুই কি করতে পারিস আমি জানি, এসব কথা রাখ, আমার অনেক দিনের শখ, আমি সোনার নৌকায় চড়ে নদীতে ঘুরবো, তুই কি আমাকে সোনার নৌকায় চড়িয়ে নদী ঘোরাবি, তাহলে আমার এই শখটি পূরণ হয়। তখন সেই অবয়ব বলছে, এই তোর দেখছি একদমই ভয় নাই রে, তোকে যদি আমি মাঝ নদীতে নিয়ে যে ডুবিয়ে মেরে ফেলি তখন কি হবে। তখন আমার ফুয়া বলছে, সেটা পরে দেখা যাবে, তুই আমাকে মারিস কাটিস যা খুশি করিস, আমি তোকে কিছুই বলবো না, যা, তো তুই আমাকে সোনার নৌকায় চড়ে একটু ঘোরা, আমার খুব শখ। তখন সে অবয়ব বলছে, চলে আয় চলে আয়, আমার হাতে বেশি সময় নেই, তোর সাহস দেখে তোকে অনেক ভালো লেগেছে রে আমার, আয় আয় আয়।
এই কথা শুনে আমার ফুপা নৌকায় চড়ে নদীর ভিতরে ঘোরাঘুরি শুরু করে দেয়। মাঝ নদীতে যাওয়ার পর সেই অভাবটি আমার ফুপাকে বলছে, তোর সাহস দেখে আমি তো মুখ ধরে, বল তুই কি কি চাস আমার কাছ থেকে, তুই যা চাবি আমি তোকে তাই দেব। তোর সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, আজ পর্যন্ত তোর মতো এত সাহসী আমি কাউকে দেখিনি, বল তুই কি চাস আমার কাছে। তখন আমার ফুপা বলছে, না আমার কিছু চাওয়ার নাই, আমার সব আছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, না চাইতেই অনেক কিছুই দিয়েছে, আমার প্রয়োজনের থেকে আমাকে অনেক বেশি দিয়েছে, আমার কিছু চাওয়ার নেই। তুই এক কাজ কর, তুই আমাকে পারে নামিয়ে দে, আমি গিয়ে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গিয়েছে। তখন সে অভয় বলছে, ঠিক আছে চল তোকে নামিয়ে দিই। এ কথা বলে সেই অভাবটি আমার ফুপাকে পারে নামিয়ে দেয় এবং আমার ফুপা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বলা বাহুল্য, আমার ফুপা সেই নৌকায় যে উঠেছিল তারপরেও সে অভাবটির মুখ ভালোভাবে দেখতে পায়নি। তার মুখটি পুরো একটি কালো অবয়ব, একটি কালো বসে আছে, তার মুখ, তার বডি শুধু বোঝা যাচ্ছে যে একটা আকৃতি, কিন্তু তাছাড়া কিছুই দেখা যাচ্ছে না, সে কেমন দেখতে কিচ্ছুই বোঝা যাচ্ছে না। তো আমার ফুপা রুমে এসে শুয়ে পড়ে এবং পরের দিন সকালে আমার বাবাকে বলছে, আজকে নির্ধারিত এই টাইমে আমি এই কাজটি করব, আপনি একটি কাজ করেন, গ্রামের যত মানুষ আছে সকলকে এখানে আসতে বলেন, সকলের এখানে থাকা জরুরি এবং দেখা জরুরি। তখন আমার বাবা বলছে, একটু ভেবে শুনে কাজটি করা উচিত ছিল, এত তাড়াহুড়া না করাই ভালো ছিল। তখন আমার ফুফা বলছে, আপনি চিন্তা করেন না তো, কিচ্ছু হবে না, আমি এই গ্রামবাসীর যদি উপকার করতে পারি আমার তো ভালো লাগবে, আপনি সকলকে ডেকে আনেন, আমি নির্ধারিত একটি টাইম বলে দেয়, সেই টাইমে এই কাজটি সে শুরু করবে। তখন আমার বাবা আমার ফুপাকে বলছে, আচ্ছা ঠিক আছে, তারপরেও বলছি কাজটি যেহেতু করবে, কাজটি কিন্তু সহজ না, একটু দেখে শুনে করো। তখন আমার ফুপা বলছে, ঠিক আছে আপনি এটা নিয়ে চিন্তা করেন না তো, আমি ব্যাপারটি আমি আমার মতো করে দেখব। এই কথা বলার পর আমার বাবা এলাকার সকলকে আহ্বান করে সেখানে আসার জন্য এবং গ্রাম্য প্রধানকে ভালোভাবে বলে আসে। সেই নির্ধারিত টাইমে সকলেই সেই নদীর পাড়ে এসে উপস্থিত হয়। হওয়ার পর আমার ফুপা বলছে সকলের উদ্দেশ্যে, আমি এই নদীতে নেমে ডুব দেব, আমি যে পর্যন্ত না উঠবো সে পর্যন্ত কেউ এই পানিতে নামবেন না, যদি নামেন আমি তো শেষই, যে নামবে সেও কিন্তু শেষ হয়ে যাবে, তাই আমি ভালোভাবে সতর্ক করে দিচ্ছি কেউ এই পানিতে নামবেন না, এতে যদি আমি না উঠি তাও নামবেন না, আমার যা হয় হোক, ভুল করেও কেউ এই পানিতে নামবেন না। তখন সকলেই বলে, ঠিক আছে আপনি কাজ শুরু করেন, আপনার জন্য শুভকামনা রইল। তখন আমার ফুপা নদীতে ডুব দেয়, ডুব দেওয়ার পর বেশ কিছুক্ষণ চলে যায়, শুধু পানির নিচ থেকে যে বলক দিয়ে পানি ওঠে ওরকম উঠছে, কিন্তু আমার ফুপা উঠছে না, অনেক সময় হয়ে গিয়েছে। সাধারণ মানুষ এত সময় নিয়ে পানির নিচে কখনোই থাকতে পারবে না। আমার ফুপা অনেকক্ষণ সময় থাকার পর হঠাৎ করে আমার ফুপা উঠে আসে পানি থেকে। সে যে পানি থেকে উঠে এসেছে সে একদম দুর্বল হয়ে গিয়েছে, সে যে পারে আসবে সে আসতে পারছে না। তখন সে চিৎকার করে বলছে, আপনারা পানিতে নামুন এখন, আর কোনো সমস্যা নেই, এসে আমাকে উদ্ধার করুন। তখন গ্রামের অনেক লোক সেই নদীতে নামে এবং আমার ফুপাকে ধরাধরি করে পানি থেকে তুলে আনার পর আমার ফুপা বলছে, আপনাদের আর কোনো টেনশন নেই, সব চিন্তা শেষ, আমি এমন কাজ করে দিয়েছি এই পার আর কোনোদিন ভাঙবে না। নিচে যে জিনিসটা ছিল সেটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে পারবো না, এবং আমার সাথে যা ঘটে গিয়েছে তা আমি আপনাদের সাথে উল্লেখ করতে পারবো না, কিন্তু অনেক ভয়ানক জিনিস ছিল, আমি এটা আগেই দেখেছি।
যাই হোক, আপনাদের আর কোনো চিন্তা নেই, আমি সমাধান করে দিয়েছি ইনশাল্লাহ। আর কোনো দিন এই পার ভাঙবে না। এই যে পার দেখছেন, এখান থেকে শুরু করে এই পুরো পার, এই নদীর ডাল, এই 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 লাইনে কোনো দিন ভাঙবে না। আমি সেই কাজ করে দিয়েছি। কিন্তু আমার ফুপা একদমই দুর্বল হয়ে গিয়েছিল ওঠার পর। তখন আমার ফুপাকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হয়, এবং সেখানে আমাদের বাসায় 2-1 দিন থাকার পর সে বাসায় চলে যায়, তার বাসায় যাওয়ার পর আমার বাসায় খবর আসে আমার ফুপা প্রচুর জ্বর, এবং আমার ফুপা অনেক দুর্বল, আগের মতোই দুর্বল আছে, সে আর সবল হতে পারছে না। এইভাবে আমার ফুপা অনেক দিন জ্বরে ভোগে। ভোগান্তির পর মাস 6 পরে আমার ফুপা ইন্তেকাল করেন। সবাই আমার ফুপার জন্য দোয়া করবে। আমার ফুপা আমাদের জন্য যা করে গিয়েছে তা ভোলার মতো না। পুরো গ্রামবাসী তার কাছে কৃতজ্ঞ। সেই পার্টি ঠিক করার জন্য কত তান্ত্রিক, কত কবিরাজ এসেছে, কিন্তু কেউ ঠিক করতে পারেনি। একমাত্র আমার ফুপাই পেরেছে। পরবর্তীতে আমার ফুপুর কাছ থেকে জানা গিয়েছে আমার ফুপা অনেক বড় মাপের একজন কবিরাজ ছিল, এবং আমার ফুপুকেও অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমার ফুপু এখনো বেঁচে আছে, এবং আমার ফুপু টুকিটাকি মানুষকে ঝাড়ফুঁক করে, কবিরাজিও হালকা পাতলা করে, কিন্তু আমার ফুপার মতো না। তো এই ছিল আমার ছোট ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। ঘটনাটি খুব একটা বড় না, কিন্তু ঘটনাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম সাহসিকতা কয়জনেই বা দেখাতে পারে, আপনারাই বলুন। এই বলে আমার ভাই ঘটনাটি শেষ করে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সামনে আরো ভয়ানক ঘটনা নিয়ে আমি উপস্থিত হব আপনাদের মাঝে। আমার হাতে খুব একটা সময় নেই, লেখাপড়ার চাপ, কাজের চাপের কারণে আমি এমনিতেই অনেক দিন ঘটনা পাঠাতে পারিনি। আজকে যতটুকু সময় পেয়েছি তার মাঝে এই ঘটনাটি আমি আমার মতো করে রেকর্ড করলাম। এই ঘটনার মাঝে, আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বেশ কিছু ঘটনা সংগ্রহ করে রেখেছি, সেই ঘটনাগুলো আরো অনেক ভয়ানক। এই ঘটনাটি আমি আগে সংগ্রহ করলাম এই কারণে, ঘটনাটি রহস্যজনক। নিচে কি হয়েছে সেটা এখন পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি, আর আমার ফুপাও কাউকে বলে যায়নি যে নিচে তার সাথে কি এমন হয়েছিল। এবং তার এত জ্বর, তাকে তো পানির নিচেই মেরে ফেলতে পারতো, সে উঠে আসতে পেরেছে, এবং মাস 6 মতো সে বেঁচে থাকতেও পেরেছে। হয়তো সেই 6 মাস পর্যন্ত আল্লাহ তার হায়াত লিখে রেখেছিল, এবং তার উছিলায় হয়তো আমাদের গ্রামের এত বড় একটি উপকার হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এবং আমার জন্যও দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে এইভাবেই থাকতে পারি। আবারও বলছি, আমাদের এই ঘটনা বলার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ঘটনা বলার ধরন একদম পরিবর্তন করে ফেলেছি। প্রথমবার তো হয়তো একটু এদিক সেদিক হতে পারে, ধীরে ধীরে একদম ভালোভাবে ঠিকঠাক মতো ঘটনা রেকর্ড করব। তো এই ছিল আমার ছোট ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। আজকে আসছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাইজিৎ ভাই এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনার কাছ থেকে আমরা ভবিষ্যতে আরও ঘটনা আশা করছি। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করব, যেটা এপিসোডের শেষে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের নতুন আরেকজন স্টোরি টেলারের কাছে। তার নাম মোনায়েম। মোনায়েম ভাইয়ের এটাই প্রথম ঘটনা যেটা তিনি আমাদের চ্যানেলে শেয়ার করেছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মোনায়েম ভাইয়ের ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম শাওন ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ মোনায়েম হুসাইন, এবং আমি বগুড়া জেলার ধুনট উপজেলা থেকে বলছি। আসলে মূলত আমি আজকে আপনার সাথে 3টা ঘটনা শেয়ার করব, যেগুলো সম্পূর্ণ সত্য ঘটনা। তোর মধ্যে একটি ঘটনা আমার সাথে, একটি না 2টি ঘটনা আমার সাথে ঘটা। তো চলুন বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। তো প্রথম ঘটনা যেটা, সেটা
আমি যখন ক্লাস দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তখনকার ঘটনা। তো আমি এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে এসএসসি পরীক্ষা দিব, দোয়া করবেন আমার জন্য। তো তখন ছিল শীতকাল। শীতকালে আসলে সকালবেলা ফজরের নামাজের জন্য ওঠা আসলে অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে ওঠে, এবং শীতকালে সকালের বেলা দেখবেন যে কুয়াশায় চারপাশ কিছু দেখা যায় না প্রায়শই। তো প্রথম যে ঘটনা ঘটে সেই দিন, দিনটার নাম আমার ঠিক সঠিক মনে নাই। তো আমার অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্ম অনুযায়ী প্রতিদিনের মতোই আমি অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর নামাজের জন্য তৈরি হই এবং আমি জামা কাপড় পরে বের হয়ে যাই। যেহেতু সে সময় শীতকাল ছিল, তাই আমি শীতের জামা পরি। শীতের জামা পরে আমাদের বাড়ি থেকে বের হই। আমাদের বাড়ি থেকে মসজিদের দূরত্ব হবে আপনার সরি মসজিদের দূরত্ব হবে এই 3-4 মিনিট, খুব একটা ডিস্টেন্স না। তো আমি যাচ্ছিলাম রাস্তা, আমাদের একটা আসলে বলে রাখি যে আমাদের রাস্তার সাইডে একটা পাশের জঙ্গল, আড়া বলে আমাদের এই জায়গায়, আমাদের এই ভাষায় আড়া বলে। তো আড়া আছে, সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়। যদিও দূরত্বটা খুব কম, তবু আসলে ওই জঙ্গলটা পাড়ি দিয়ে যেতে হয়, যার কারণে একটু ভয় লাগে। তো আমি রীতিমতো আমার ওই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ আমি একটা জিনিস দেখে শিথিল হয়ে গেলাম। আসলে আমার কি বলবো, জাস্ট বলার নেই যে আমি একটা আলো, সাদা আলোর মতো দেখতে পাই, যেটা গোল রাস্তার এ পাশ থেকে ও পাশে যাচ্ছিল। আসলে কোনো লাইট না তখন, ফজরের আজানের আগে। তখন কোনো লাইট বা হ্যাজাক বলুন, আসলে হ্যাজাকের প্রচলন নাই, যদিও লাইট, সাদা বাল্ব এগুলা কিন্তু তখন জ্বলছিল না। ফজরের সময়, ফজরের একটু আগে, আজানের একটু আগে উঠছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি। বাট কোনো আলো না, আসলে কোনো লাইটের আলো না, অনেকটা উজ্জ্বল উজ্জ্বল একদম ধবধবা সাদা আলো। আমি দেখে তো একবারে স্থির হয়ে যায়, নড়ার মতো কোনো আমার অবস্থা থাকে না। তো আমি তো শীতের মধ্যেও ঘামতে শুরু করি। বিশ্বাস করুন না শাওন ভাই, আসলে ছোট জিনিস হলেও আমি অনেক ভয় পাই, আসলে জীবনে প্রথম দেখা। তো সাদা, শুধুমাত্র একটা সাদা আলো, গোল সাদা আলো রাস্তার জঙ্গলের এ পাশ থেকে ও পাশে চলে গিয়ে ভিতরে চলে গেল, জঙ্গলের ভিতরে, ভিতরের দিকে চলে যাওয়ার পরে ভ্যানিশ হয়ে গেল। আমি আর দেখতে পাই না। আসলে আমি তখন নড়াচড়া করার মতো অবস্থায় ছিলাম না যে আমি গিয়ে দেখবো যে আসলে আলো কোথায় গেল না গেল, আমি তো ভয়ে শেষ। পরে আমি দৌড়ে আবার মসজিদে চলে যাই, মসজিদে দিয়ে নামাজ আদায় করি, করে তারপর বাড়িতে আসি। আসলে প্রথম ঘটনাটা এটাই ছিল। তারপর দ্বিতীয় যে ঘটনা আমার সাথে ঘটে, সেই ঘটনাটাও মূলত ফজরের নামাজের পর। সেটা সেই দিন না, হবে আপনার 2-3 মাস, তার 2-3 মাস পরে। তখন আর প্রচন্ড শীত, কুয়াশা, চারদিকে অনেক কুয়াশা পড়েছে। তো সেদিন আমি ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে ফিরছিলাম। আর আপনি খেয়াল করবেন শাওন ভাই যে আহ, ফজরের নামাজের পরেও শীতের সময় কিন্তু অনেকটা অন্ধকারাচ্ছন্ন থাকে, এবং যেহেতু শীতের দিন সেহেতু কুয়াশাচ্ছন্ন ছিল অবশ্যই। তো কুয়াশায় চারপাশ খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো আমার কাছে টর্চ লাইট ছিল মোবাইলের, আমি জ্বালিয়ে আবার ওই রাস্তা দিয়ে মসজিদের, আমার ওই জঙ্গলের পথ দিয়ে আমার বাড়ির দিকে ছিলাম। তো ফেরার সময় হঠাৎ আমি যেতে যেতে, মানে বাড়ির দিকে যেতে যেতে কি যেন মনে হয় হয়ে আমি একটু পিছন দিকে তাকাই। আসলে বিশ্বাস করবে না, আমি একটা আসলে সাধারণ, অবিশ্বাস করার মতো কিছু না, সাধারণ একটা বৃদ্ধ মানুষ, সবুজ পাগড়ি পরা এবং
লাঠিতে ভর করে অনেক ধীরে ধীরে আসছে। তো আমি বললাম হতে পারে, কিন্তু আমি আসলে বলে নেই শাওন ভাই যে আমি ওই লোকটাকে এর আগে কখনো দেখিনি এবং চিনিও না। তো সেই লোকটা আসছিল, তো আমি ভাবি যে হ্যাঁ হতে পারে, সাধারণ অন্য কোথাও থেকে আসছে হয়তো। আর বলে রাখি শাওন ভাই যে আমাদের এই রাস্তায় আশেপাশে কোনো এমন কোনো ওয়ে নাই, একটা শুধু রাস্তা আছে যেটা অনেক লং গলির মতো, বাট সেটা পার হতে অনেক সময় লাগে। এবং আমি সেই লোকটাকে দেখার পর স্বাভাবিকভাবে মেনে নিয়ে আবার সামনের দিকে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আবার হঠাৎ করে কি যেন মনে হয় 3-4 সেকেন্ড হবে, 3-4 সেকেন্ড পর আমি দেখতে পাই পিছনের লোকটা নাই। আসলে আমি 3-4 সেকেন্ড পর কিছু মনে হয় ওকে, কি যেন মনে হয়, তাকাই দেখি আসলে, পরে তাকে দেখতে পাই না। তারপর জাস্ট আমি অবাক হয়ে যাই যে আসলে লোকটা কোথায় গেল। তো 2-3-4 সেকেন্ড আগে যে লোকটাকে দেখলাম যে আমার পিছনে হেঁটে হেঁটে আসছে, আসলে বৃদ্ধ লোক তো অত সহজে দ্রুত যাওয়া সম্ভব না। আর যেতে হলে আমার সাথে আমার সামনে দিয়ে আমাকে ক্রস করে যেতে হবে, না হলে ওই গলিতে ঢুকতে হবে। আর ওই গলি অনেক লম্বা ছিল, সর্বোচ্চ 4 সেকেন্ড হবে, 3-4 সেকেন্ডের মতো। 3-4 স্টেপ ফেলার পরেই আমি তাকাই আর লোকটাকে দেখতে পাই। তারপর আসলে বৃদ্ধ লোক অত সহজে অত দ্রুত তো হেঁটে পার হয়ে যাওয়া সম্ভব নয়। তারপরে আমি অনেক নার্ভাস হয়ে যাই যে লোকটা কোথায় গেল, ভয় পাই। আমি আবার পিছন দিকে এসে দেখি, আসলে দেখি তখন একটা মনের ভিতরে সাহস ছিল যে না, সকাল হয়েছে, আসলে কি হবে, কিছু হবে। ওই সাহস পিছন দিকে গিয়ে দেখি গলির ভিতরে কেউ নেই। আসলে ওই গলি ওই বৃদ্ধ মানুষের পক্ষে 5-6 সেকেন্ডে পার হওয়া কখনোই সম্ভব না। তারপর কি করবো, আমি দৌড়াদৌড়ি করে ফু দিয়ে দিয়ে বাড়িতে আসি এবং বাড়িতে মা বাবাকে ঘটনা জানাই, কিন্তু তারা বিশ্বাস করে না, মনে মন বলে। মোনায়েম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুধু মোনায়েম ভাইকে আমি এই কথাটিই বলতে চাই, সেটা হচ্ছে আপনার রেকর্ডিংয়ে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে এসেছে। আশা করি ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে আরও ঘটনা আশা করছি। ধন্যবাদ মোনায়েম ভাই। এখন আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সোহরাব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি সোহরাব ভাইয়ের ঘটনায় চলে যাই। এই ঘটনার সময়কাল 1998। 1998 সালে সোহরাব ভাইয়ের বাবা যশোরের কোনো একটি জায়গায় একটা জমি কেনেন এবং তার 2 বছর পর তিনি যখন রিটায়ার্ড করেন তখন তিনি সেই জমিতেই বাড়ি তৈরি করেন। একতলা বাড়ি, খুব সুন্দর ছিমছাম। সৌরভ ভাইরা 2000 সালের দিকে চলে আসেন তাদের সেই নতুন বাড়িতে। তারা যখন সেই বাড়িতে থাকা শুরু করেন তখন আশেপাশের প্রতিবেশীরা তাদের বলতে থাকে যে তারা এখানে বাড়ি করে খুব বড় একটা ভুল করেছে। এটা শোনার পর তারা একটু অবাক হন। সৌরভ ভাইয়ের বাবা এসব কথায় পাত্তা দিতেন না। তার কথা ছিল যে আশেপাশের লোকজন হয়তো নতুন কাউকে তাদের আশেপাশে সহ্য করতে পারছে না, এই জন্য হয়তো তারা এই ধরনের কথা বলছে। কিন্তু সৌরভ ভাইয়ের মা ব্যাপারটাতে একটু শঙ্কিত হয়ে যান এবং তিনি ব্যাপারটা জানার জন্য প্রতিবেশীদের কাছে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করেন যে আসলে কেন তারা এই কথা বলছে। সৌরভ ভাইদের বাড়ির পাশেই এক ঘর ছিল, সেখানে যে একজন মহিলা তিনি সৌরভ ভাইয়ের মাকে বলেন যে এই জায়গাটা আগে শ্মশান ছিল, অনেক বছর আগে, স্বাধীনতার আগে। এরপর থেকে এই জায়গাটা খালি ছিল। এই জায়গার যে মালিক তিনি এখানে একবার বাড়ি তৈরি করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি সেটা করতে পারেননি, তাই তিনি জমিটি বিক্রি করে দিয়েছেন।
তখন সোহরাব ভাইয়ের মা যেটা বলেন সেটা হচ্ছে, আমরা তো বাড়ি তৈরি করবার সময় কোনো সমস্যা ফেস করিনি। তখন সে মহিলা বলেন, হতে পারে যে আপনারা আপনারা কোনো সমস্যা ফেস করেননি, কিন্তু এখানে এখনো মাঝে মধ্যে কিছু অশরীরী দেখা পাওয়া যায়। যখন সোহরাব ভাইয়ের মা সেই মহিলাকে জিজ্ঞেস করেন যে আপনি বা আপনার পরিবারের কেউ কি কিছু দেখেছে, তখন তারা বলে যে না, তারা কিছু দেখেনি, তারা শুধু শুনেছে। সোহরাব ভাইয়ের মা যখন এই কথা সোহরাব ভাইয়ের বাবাকে বলেন, তখন সোহরাব ভাইয়ের বাবা কথাগুলো উড়িয়ে দেন। তিনি এইসব বিষয়ে কোনো কিছুই আমল করেন না। তারা তাদের মতো তাদের নতুন বাড়িতে তাদের নতুন সংসার শুরু করেন। এটা বলে রাখা ভালো, সোহরাব ভাইরা হচ্ছে দুই ভাই, তাদের কোনো বোন নেই। অর্থাৎ তাদের 4 জনের ফ্যামিলি: সোহরাব ভাইয়ের বাবা, মা, সোহরাব ভাইয়ের বড় ভাই এবং সোহরাব। প্রথম 1-2 দিন কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিন রাতের বেলা সোহরাব ভাই এবং সোহরাব ভাইয়ের বড় ভাই তারা যখন তাদের রুমে ঘুমাবেন আয়োজন করছেন, ঠিক তখন সোহরাব ভাইয়ের বড় ভাই শুনতে পান তাদের ছাদে কেউ ইট দিয়ে ঢিল দিচ্ছে। প্রথম প্রথম ব্যাপারটা বোঝার জন্য দুই ভাই কান খাড়া করে শোনার চেষ্টা করে যে আসলে কি হচ্ছে। কিছুক্ষণ কান খাড়া করে শব্দটা শোনার পর তারা বুঝতে পারে কেউ একজন তাদের ছাদে ঢিল দিচ্ছে। সোহরাব ভাইয়ের বড় ভাই মনে করে যে হয়তো পাড়া প্রতিবেশীর কোনো দুষ্ট ছেলে পেলে তাদের বিরক্ত করবার জন্য এই কাজগুলো করছে। সোহরাব ভাই এবং সোহরাব ভাইয়ের বড় ভাই যখন ঘর থেকে বের হন ব্যাপারটা দেখবার জন্য, তখন তারা দেখেন যে তাদের বাড়ির আশেপাশে কেউ নেই। তখন রাত 11:30-12টার মতো বাজে। কিন্তু তারা যে স্পষ্ট ঢিলের আওয়াজ শুনেছেন এতে কোনো সন্দেহ নেই। সোহরাব ভাইয়ের বড় ভাই তখন দ্রুত ছাদে যান। ছাদে যাওয়ার পর তিনি তার ছোট ভাইকে ডাকেন, অর্থাৎ সোহরাব ভাইকে ডাকেন ছাদে। সোহরাব ভাই যখন ছাদে উঠেন, তারা দুইজন দেখেন যে তাদের ছাদে ঢিল পড়ার কোনো চিহ্ন নেই। তারা কিন্তু এতক্ষণ শুনেছেন যে বড় বড় ইটের চাকা হয়তো তাদের ছাদে কেউ ছুঁড়ে মারছে, সেরকম আওয়াজ হচ্ছিল। কিন্তু এখন তারা ছাদে ওঠার পর দেখেন যে ছাদে কোনো ইটের টুকরাও নেই। তারা দুই ভাই মনে করেন হয়তো তাদের এটা কোনো শোনার ভুল বা অন্য কোথাও শব্দ হচ্ছে যেটা তারা হয়তো ভুল বুঝেছে। তাই এই বিষয়গুলো তারা তার বাবা মার সাথে শেয়ার করেন না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। একদিন রাতের বেলা সোহরাব ভাইয়ের মা যখন ফজরের নামাজ পড়বার জন্য ঘুম থেকে ওঠেন, তিনি যখন উজু করছিলেন, তখন হঠাৎ তার মনে হচ্ছিল কেউ একজন তার পেছনে দাঁড়ানো, এবং যে দাঁড়িয়ে আছে তার গা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে। তিনি দ্রুত যখন পেছনে ফিরে তাকান, তিনি সেখানে কাউকেই দেখতে পান না। কিন্তু তার পেছনে যে কেউ একজন এসে দাঁড়িয়েছে এবং এটার যে একটা অনুভূতি, এটা সত্যি ছিল, এটা তার আসলেই মনে হয়েছে। তারপরও তাকে নিজেকে তিনি বুঝতেন, অর্থাৎ নিজেকেই নিজে বুঝতেন যে আসলে ব্যাপারটা ওরকম কিছুই না, টোটাল ব্যাপারটাই মনের ভুল। নতুন জায়গায় এসেছি, আর তাছাড়া বিভিন্ন কথাবার্তা শোনার কারণে হয়তো এটা তার মনের কল্পনা। যাই হোক, সেদিন আর কিছু হয়নি। একদিন সন্ধেবেলা তারা সবাই বাসায়, তারা সবাই আড্ডা দিচ্ছেন, কথাবার্তা বলছেন, চা খাচ্ছেন। হঠাৎ করেই তাদের একটা রুম থেকে একটা চিৎকার ভেসে আসলো, একটা মেয়ের চিৎকার, গগন বিদারী চিৎকার। চিৎকারটা এতই ভয়ানক ছিল যে সাথে সাথে সোহরাব ভাই, সোহরাব ভাইয়ের বড় ভাই, তার বাবা মা সবাই স্তম্ভিত হয়ে যান, এবং তারা বুঝতে পারেন ঠিক তার পাশের রুম থেকে, যে রুমটা তারা স্টোর রুম হিসাবে ইউজ করতেন, সেই রুমের ভেতর থেকে আওয়াজটা হয়েছে। তারা যখন দ্রুত গিয়ে সেই স্টোর রুমটা খোলেন, তারা সেখানে কিছুই দেখতে পান না। কিন্তু এটা সত্যি, চারজনই শুনেছেন যে চিৎকারটা এটার ভেতর থেকে এসেছে, অর্থাৎ এই রুমের ভেতর থেকে এসেছে। তারা একে অপরের মুখের দিকে তাকিয়েছিলেন। এই প্রথমবার সোহরাব ভাইয়ের ফ্যামিলি হয়তো অশরীরী কিছু একটার সম্মুখীন হলেন। এরপরও এই ব্যাপারটা নিয়ে আর তারা নিজেদের মধ্যে আলোচনা করেন না, তারা নিজেদের যে নর্মাল লাইফ সেটাই লিড করে যাচ্ছিলেন। একদিন রাতের বেলা তারা রাতের খাবার শেষ করে যে যার রুমে ঘুমাতে যাবেন। এটা বলে রাখা ভালো, তাদের নিচতলা থেকে ছাদে ওঠার যে সিঁড়িটা, সেটা বাইরের দিকে একটা স্টিলের সিঁড়ি।
তো সৌরভ ভাই যখন হাত মুখ ধুয়ে খাবার দাবার শেষ করবার পর রুমের দিকে যাবেন, সেই রুমের সাথেই ছিল সেই ছাদে উঠবার সিঁড়ি। রুমে ঢোকার আগে তিনি হঠাৎ লক্ষ্য করেন সেই লোহার সিঁড়িটা কাঁপছে। কেউ একজন সেই লোহার সিঁড়িটা ধরে সমানে ঝাঁকাচ্ছে। দৃশ্যটা দেখে তিনি এতটাই ভয় পেয়ে যান যে তিনি ভয়ে চিৎকার করা শুরু করেন। সাথে সাথে সবাই চলে আসে এবং সবাই চলে আসবার পরও সেই সিঁড়িটা কিন্তু তখনও কাঁপছিল। সবাই যখন সেই সিঁড়িটার দিকে তাকাচ্ছিল বা উপরে তাকাচ্ছিল, কাউকেই তারা দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর সিঁড়িটা নিজে নিজেই থেমে যায়। এই বিষয়গুলো দেখবার পর সৌরভ ভাইয়ের মা খুব ভয় পেয়ে যান। তিনি তার হাজবেন্ডকে বলেন, অর্থাৎ সৌরভ ভাইয়ের বাবাকে বলেন যে একজন হুজুর নিয়ে আসতে। সৌরভ ভাইয়ের বাবা রাজি হন যে তিনি আগামীকাল অবশ্যই একজন হুজুরকে নিয়ে আসবেন। এই কথা বলে যে যার রুমে চলে যায়, সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। সৌরভ ভাই এবং সৌরভ ভাইয়ের বড় ভাই একই রুমে ঘুমাতেন এবং তাদের বিছানা ছিল আলাদা। সৌরভ ভাই ঘুমিয়েছিলেন। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর তার চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত তার মনে হচ্ছিল কেউ একজন তার বুকের উপর চাপ দিয়ে রেখেছে। অর্থাৎ তার বুকের উপর প্রচণ্ড চাপ ফিল করছেন তিনি। এরকম তার আগে কোনো সময় হয়নি। তিনি চোখ খোলার আগেই চিন্তা করছিলেন, এটা কি বোবায় ধরা বলে, ব্যাপারটা কি এরকম এরকম হয় বোবায় ধরলে? কারণ তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখনও কিন্তু তিনি চোখ খোলেননি। তিনি যখন ধীরে ধীরে চোখ খুললেন, তিনি দেখতে পান তার বুকের উপর কেউ একজন বসে আছে এবং যে বসে আছে সে মাথাটা নিচু করে বসে আছে। তার চোখের সামনে, অর্থাৎ তার সামনের চুলগুলো দিয়ে তার চেহারাটা ঢাকা। সৌরভ ভাই আতঙ্কে সেখানে জমে যান। তার দম বন্ধ হয়ে আসছিল, তিনি নিঃশ্বাসের জন্য ছটফট করছিলেন, কিন্তু তিনি নড়তে চড়তে পারছিলেন না। তার মনে হচ্ছিল আজকেই হয়তো তার জীবনের শেষ রাত। তিনি কোনোভাবে তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটা উচ্চারণ করতে পেরেছিলেন এবং সাথে সাথে তিনি একটা ঝটকা দিয়ে উঠে বসেন। বসার পর তিনি দেখেন সেখানে কেউ নেই, কিচ্ছু নেই। তিনি দ্রুত তার বড় ভাইকে ঘুম থেকে জাগান। জাগাবার পর তিনি তার বড় ভাইকে সবকিছু বলেন। তার বড় ভাই তাকে কোনো মতো শান্ত করে। সেদিন রাতে তাদের দুই ভাইয়ের এক ভাইয়েরও ঘুম হয়নি। পরদিন ফজরের নামাজের পরই সৌরভ ভাইয়ের বাবা স্থানীয় যে ইমাম হুজুর তাকে নিয়ে আসেন। সেই ইমাম হুজুর সৌরভ ভাইয়ের বাবার কথা শুনেই বুঝতে পারেন যে তারা যেখানে বাড়ি করেছেন সেই জায়গাটাতে আসলে সমস্যা হওয়াটা স্বাভাবিক, কারণ সবাই জানে যে ওই জায়গাটা ভালো না। তারপরও হুজুর আসেন। আসার পর সবার কথাবার্তা শোনেন। শোনার পর তিনি নিজের মতো করে কিছু তেলাওয়াত করেন এবং কিছু আমল করেন এবং চলে যাওয়ার আগে তিনি বাড়িটা বন্ধ করে দিয়ে যান। এবং এরপর থেকে আল্লাহর রহমতে আজ পর্যন্ত সেই বাসায় বা বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। এখন সেই জায়গার আশেপাশে আরও অনেক বাড়ি উঠেছে নতুন নতুন। জায়গাটাকে আসলে এখন আর আগের মতো, অর্থাৎ 2000 সালের দিকে সেই জায়গার মতো চেনা যায় না। কিন্তু 2000 সালের দিকে সেই জায়গাটা খুবই ভয়ানক ছিল। যাই হোক, যেহেতু এখন পর্যন্ত তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি, তাতে বোঝা যায় যে তারা হয়তো সেই খারাপ জায়গার, সেই খারাপ এন্টিটি থেকে মুক্তি পেয়েছেন। ধন্যবাদ সৌরভ ভাইকে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এটাই ছিল আজকের এপিসোডের শেষ ঘটনা। আশা করি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে সেগুলো আমাদেরকে শেয়ার করবেন। আমরা তাতে বুঝতে পারবো যে আসলে আমাদের এপিসোডে কী কী পরিবর্তন করা সম্ভব বা কী কী পরিবর্তন আনলে আপনারা আমাদের এপিসোডগুলো আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এপিসোড শেষ করবার আগে আর কিছু কথা আপনাদের আমি বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা এই চ্যানেলটা চালাই, অর্থাৎ আমরা চারজন, আমি, শামীম ভাই, জেসি আপু, আলিফ ভাই, আমাদের চারজনেরই আসলে ব্যস্ততার শেষ নেই। তারপরও আমরা চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার আপনাদেরকে একটা এপিসোড উপহার দেওয়ার জন্য। আশা করি আমাদের এই চেষ্টাটিকে আপনারা সম্মান জানাবেন এবং আমরা চেষ্টা করব আরও ভালো ভালো কিছু ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে। আমাদের ঘটনা সত্য না মিথ্যা এটা বিচার করবার দায়িত্ব আপনাদের। আমরা কখনোই ঘটনা বলি না এই কথা বলে যে আমাদের চ্যানেলে প্রচারিত
সব ঘটনাই সত্য। আপনার কাছে যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি আমাদের চ্যানেলে প্রচারিত ঘটনা আপনার ভালো না লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোনা থেকে বিরত থাকবেন, কারণ আমরা কাউকে ফোর্স করি না আমাদের ঘটনা শোনাবার জন্য। আর আমরা কোনো সময় আমাদের চ্যানেলের মার্কেটিং এমনভাবে করি না যাতে আপনারা সবাই ধরেই নেন যে আমাদের এখানে যা প্রচার হয় সবই সত্য, কারণ সত্য মিথ্যা যাচাই করার মতো সময় বা যে দক্ষতা সেটা আসলে আমাদের কারোই নেই। সে কারণে আসলে সেই ব্যাপারগুলোতে আমরা যাই না। আমরা যতটুকু ঘটনা শুনে আমাদের মনে হয় যে না এটা আমাদের লিসেনারদের শোনানো যায়, সেই সব ঘটনাই আমরা আসলে আপনাদের শোনাই। তাই আপনারা কেউ এই কথাটা ভাববেন না যে স্টোরি টেলিং বাই শাওন সব ঘটনা সত্য বলেই প্রচার করে, কারণ স্টোরি টেলিং বাই শাওনের সেই কারিগরি ক্ষমতা নেই যে প্রত্যেকটা ঘটনা ধরে ধরে তার সত্য মিথ্যা যাচাই করার। তাই পুরোটা দায়িত্ব আপনাদের। আমরা জাস্ট আপনাদের এন্টারটেইন করতে এসেছি। আপনারা যদি এন্টারটেইন হন সেটা আমাদের জন্য সৌভাগ্য, আর যদি আপনারা বিরক্ত হন সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই আমাদের অ্যাভয়েড করবেন। ধন্যবাদ আপনাদের। আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন তারা যদি চান আপনাদের ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার হোক তাহলে অবশ্যই আপনাদের ঘটনাটি লিখে আমাদের মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি হচ্ছে storytellingbyShaon@gmail.com। বা আপনারা যদি চান যে আপনাদের নিজেদের গলায় আমাদের ঘটনাটি শোনাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ভয়েস রেকর্ড করে ব্যাকগ্রাউন্ড নয়েজ বাদ দিয়ে রেকর্ড করবেন। অবশ্যই সেই রেকর্ডিংটা আমাদেরকে মেইল করে দেবেন। এবং আমরা আশা করি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এটা দেখতে পারি যে অনেকেই আমাদের ঘটনা শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের আমাদের ঘটনা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আজকে আসছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।